সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে বিজিবি। রাতে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সীমান্তে অভিযান পরিচালনা করে বাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়। তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 8,000 টাকা সহ স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। সীমান্তে 3 নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। আর সংসদে বিরোধী জোট আর জুলাইয়ে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের। পদত্যাগের পর এবার আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছেড়ে দিয়েছেন পথ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগেই রাষ্ট্রপতির কথা। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি এস আলমের ইসলামী ব্যাংক লুট করার একজন অ্যাক্টিভ অংশীদার ছিলেন। শেষ রক্ষা হলো না সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। অবশেষে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে এই সাবেক রাষ্ট্রপতি এমন কিছু তিনি স্বীকৃতি দিয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আজকের ভিডিওটি মূলত এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রিমান্ডে কি বলছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা শুনলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব রিমান্ডে কি জবানবন্দি দিলেন এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন একজনকে ওই চেয়ারে বসাতে হবে। কিন্তু কে বসবেন ওই চেয়ারে? যে মানুষটির নাম নিয়ে এখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে, তার নাম শুনলে আপনিও চমকে উঠবেন। রাজনীতি যে কতটা রহস্যময় আর স্বার্থের এক অদ্ভুত খেলা, সেটা বুঝতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতির একটু গভীরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরপরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান, ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান। এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত? তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল?
এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টক শো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। তার এই সাহসের পেছনে সবচেয়ে বড় অবদান ওই খলিলুর রহমানের। কালকের বিদেশি দালাল আজ হয়ে গেছেন দেশের সবচেয়ে বড় কূটনৈতিক হিরো। দ্বিতীয় উদাহরণটি আরও চমকপ্রদ। বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিকুর রহমানের কথা মনে আছে? এই মানুষটির কাজই ছিল ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা, দেশে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা। কিন্তু এই কাজের জন্য তাকে কি শুনতে হয়েছিল জানেন? বিএনপির কট্টর সমর্থকরা তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা হকারের সাথে তুলনা করেছিল, যেন দেশের জন্য বিনিয়োগ আনতে যাওয়াটা কোনো লজ্জার কাজ। অথচ আজ সেই একই আশিকুর রহমান একই পদে বহাল আছেন। বিএনপি সরকারের অধীনেই তিনি কাজ করছেন এবং এখন তার সেই কাজকেই সরকারের অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে বাহবা দেয়া হচ্ছে। যে কাজ একসময় ছিল উপহাসের পাত্র, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় হাতিয়ার। এই দুটি ঘটনাই প্রমাণ করে রাজনীতির মঞ্চে কালকের ভিলেন আজ হিরো হতে সময় লাগে না। মুখে এক কথা আর অন্তরে আরেক হিসাব, এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্মম বাস্তবতা। এবার আসা যাক আমাদের মূল গল্পে। ডক্টর ইউনূসকে কেন বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইছে? বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি চাইছেন? দলের ভেতরে এখন চরম কোন্দল চলছে। কে বড় পদে যাবেন, কার ক্ষমতা কতটুকু, এ নিয়ে গ্রুপিং এখন প্রায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। তারেক রহমান খুব ভালো করেই জানেন দলের ভেতর থেকে কাউকে যদি রাষ্ট্রপতি করা হয় তবে এই কোন্দল আরও ভয়াবহ রূপ নেবে। তাই তিনি চাইছেন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, যার গ্রহণযোগ্যতা সার্বজনীন এবং যাকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কেউ টু শব্দটিও করতে পারবে না। আর এই মাপকাঠিতে ডক্টর ইউনূসের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তবে শুধু অভ্যন্তরীণ কোন্দল মেটানোই শেষ কথা নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনীতির এক বিশাল সমীকরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব। বিশ্বমঞ্চে তার যে গ্রহণযোগ্যতা তা অন্য কোনো রাজনীতিবিদের নেই। বাংলাদেশ বর্তমান এক জটিল ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ এখন চীন, পাকিস্তান এবং তুরস্ক বলয়ের দিকে ঝুঁকছে। এই আন্তর্জাতিক মেরুকরণের সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রাখাটা বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো গার্মেন্টস শিল্প, আর এই শিল্পের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ ও আমেরিকা। বিশ্ব ব্যাংক, IMF বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব রয়েছে তা বাংলাদেশের অর্থনীতিকে যে কোনো সংকট থেকে উদ্ধার করতে পারে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দেশে আনার সুযোগ রয়েছে, কিন্তু সেই অর্থ আনতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি মুখ দরকার যার কথায় সারা বিশ্ব ভরসা করবে। ডক্টর ইউনূস ঠিক সেই মুখ, যাকে রাষ্ট্রপতি করা গেলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা অন্য কোনো উপায়ে অর্জন করা সম্ভব নয়। কিন্তু চাইলেই কি সবকিছু এত সহজে হবে? বাস্তবতা এতটাও সরল নয়। তারেক রহমান চাইলেও দলের ভেতরের একটি বড় অংশ এই সিদ্ধান্তের সাথে একমত নয়। তারা ক্ষমতার ভাগ ছাড়তে নারাজ। অন্যদিকে দেশের বড় বড় কর্পোরেট লবি এবং ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর দিক থেকেও প্রচণ্ড চাপ রয়েছে। এইসব চাপ সামলে তারেক রহমান কি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত অটল থাকতে পারবেন? ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর এই পরিকল্পনা কি সত্যি তারেক রহমানের কোনো মাস্টার স্ট্রোক,
নাকি দলের ভেতরের কোন্দল আর ক্ষমতার লোভ শেষ পর্যন্ত এই স্বপ্নকে গিলে খাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষকে কি আসলেই এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে এনে রাষ্ট্রপতি করা উচিত, নাকি পুরো বিষয়টি বিএনপির আরেকটি রাজনৈতিক চাল মাত্র? সময়ই বলে দেবে রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটা কে চালবে এবং বঙ্গভবনের চাবি শেষ পর্যন্ত কার হাতে উঠবে। বাংলাদেশের রাজনীতির এমন আরও গভীর বিশ্লেষণ, পেছনের অজানা গল্প এবং সবার আগে সব সত্য খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্ফ নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। আপনার মতামত জানান আমাদের কমেন্ট। প্রিয় দর্শক, গত দুদিন ধরে রাষ্ট্রপতিকে ঘিরে যে নানান ধরনের গুঞ্জন, তাতে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে আসে দেশে বিদেশে নানা গণমাধ্যমের সূত্র ধরে। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অথবা তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছিলেন? তিনি কি আগের সংসদ বহাল রাখার বা বহাল করার কোনো গুরুতর পরিকল্পনা নিয়েছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? এবং যদি এ ধরনের কোনো টার্গেট তার থাকতই, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে যোগসাজশে নিশ্চিতভাবে তাতে বাইরের কোনো না কোনো শক্তির সমর্থন প্রয়োজন। সেই শক্তিটি কে? ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? আমরা ইদানিং শুনছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একই সরল রেখায় অবস্থান করছে তাদের অভ্যন্তরীণ অভিন্ন নানান ধরনের স্বার্থের জায়গা থেকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। এই কথাগুলো এ কারণে বলছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমি যদি সরাসরি বলি, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে কথা বলছে যে মিস্টার শাহাবুদ্দিন হ্যাড রিসেন্টলি অ্যাটেম্পটেড টু রিস্টাবলিশড কন্ট্যাক্ট উইথ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেছেন বা সেইভাবে এগোচ্ছেন, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে তারা এই কথা বলছে, তারা নিজেরা বলেনি। প্রথম আলো, আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টার কি বলছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। তারপরে একটু বলি যে ডেইলি স্টারে বলা হচ্ছে, প্রথম আলো একই ধরনের কথা বলছে, বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টি আরও জটিল। কোন ফোন আলাপ? এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি বা এই দুটি পত্রিকাতেই খবর বেরিয়েছে যে লন্ডনে গত মে মাসে যখন চিকিৎসার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গিয়েছিলেন, তখন নাকি শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। এখন যেই নেতার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে নাম গোপন রেখে, সেই নেতার ভাষ্য, শেখ হাসিনার সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিএনপির ওই নেতা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা ঘটানো হতে পারে, এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতার বক্তব্য অবশ্যই অনেকাংশেই বা পুরো অংশেই সত্য বলে আমরা ধরে নিতে পারি। তার কারণ এটি আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি গণমাধ্যমে এসেছে। একদিন পরে কোনো গণমাধ্যমে, সব গণমাধ্যমে নয়, অর্থাৎ আবারও ধরপাকড় শুরু হবে, আবারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদেরকে কারণে অকারণে হয়তো গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে,
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে আদৌ কোনো কথা বলেছেন কিনা, যদিও তিনি এরই মধ্যে কোনো কোনো জায়গায় বা কারো কারোর সঙ্গে কথোপকথনে বিষয়টি একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এই ধরনের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। তিনি নাকি মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তিনি এই ধরনের কোনো কথা শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বসে বলেননি, এবং কথা বললে তো দেশে বসেই বলা যেত। এক্ষেত্রে তার কথার যৌক্তিকতার ধার সম্ভবত কিছুটা হলেও কম। দেশে বসে কথা বলাটা এত নিরাপদ নয়, তার কারণ ফোন ট্যাপ হওয়া খুবই খুবই স্বাভাবিক। এখন ট্যাপ করতে পারে কারা? দেশের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু কথাগুলো যদি আসলে লন্ডনে হয়ে থাকে তাহলে সেটিও আবার ট্যাপ করলো কারা? নিশ্চয়ই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। তাদের কথোপকথন রেকর্ড করে তো আর বাংলাদেশ সরকার দিবে না। খুব স্বাভাবিক, তাদের কি এমন দায় পড়েছে বা তাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন গিয়েছিল কিনা বাংলাদেশ সরকার পক্ষ থেকে, তাও আমরা জানি না। যদি না গিয়ে থাকে তারা দিবে না বা করার কথা নয়। তাহলে লন্ডনে হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হচ্ছে বা কারো হোয়াটসঅ্যাপে যদি এই ধরনের কথা হয়ে থাকে, সেগুলো কি বাংলাদেশে বসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ট্র্যাপ করতে পারে? আমার মনে হয় এত সহজ নয় বা হওয়ার কথাও নয়। আমি নিশ্চিত নই আসলে বিষয়টি কী, তবে আমার সাধারণ জ্ঞানে যেটি আসে এটি সম্ভব নয়। যদি তাই হয়ে থাকে তাহলে কেন বাংলাদেশের গণমাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছে? এই প্রশ্ন এর মধ্যে আরও অনেকে এই প্রশ্নটি তুলেছেন। যদি এগুলোর কিছুই না হয়ে থাকে তাহলে ওই নেতা যেটি বলছেন, বিএনপির যে নেতা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন, তার কথাই আমরা সর্বাংশে সত্য বলে ধরে নিচ্ছি। এবং সরকারের মধ্যে শুধু সরকার নয়, সরকারি দল বিএনপির বাইরে এনসিপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে গত 28শে জুন থেকে, যখন কিনা ভারতের গণমাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনার সাক্ষাৎকারে বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। অনেকেই তখন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল এটাই। কিন্তু পরবর্তীতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি মোটামুটি একটা টাইম ফ্রেম বেঁধে দিলেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন, তখন থেকেই শুধু চাপা উত্তেজনা নয়, একটা আতঙ্ক কাজ করছে। এটা স্বাভাবিক, নইলে কেন ফাঁসির আসামি দেশে আসতে চাইবে, তাকে ফিরতে দেওয়া হবে না, এ ধরনের হুমকি তো দেওয়া হয়েছে। পাশাপাশি কথাও বলা হয়েছে যে তিনি এলে বিমানবন্দরেই তাকে ফাঁসি দেওয়া হবে, দড়ি নিয়ে মানুষজন যাবে তাকে ফাঁসিতে ঝুলাতে। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই মুহূর্তে এ ধরনের উদ্যোগ কেন নেবেন? আমি বলছি না রাজনীতিতে শেষ বলে কিছু আছে, অবশ্যই রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে না, তিনি যদি এই ধরনের উদ্যোগ নিতেন যে আগের সংসদ বহাল রাখবেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বহাল করবেন, এই সব কিছু তো তার জন্য উৎকৃষ্ট সময় ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। এখন কারো মতে বিতর্কিত নির্বাচন, কারো মতে একপাক্ষিক নির্বাচন, যেভাবেই হোক একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার তো এসেছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির মাধ্যমে এই বিষয়টি কি এত সহজ? আমি আবারও বলি, সহজ কিনা নিশ্চিত করে আমি বলতে পারছি না, তবে আগামী 6 মাসে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, অনেক টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হবে, তার অংশ অবশ্যই বাংলাদেশ, এটুকু আমরা বলতে পারি। শাহাবুদ্দিন চুপ্পু কঠিন শিক্ষা পেতে শুরু করেছেন, সামনে আরো কঠিন শিক্ষা পাবেন। শাহাবুদ্দিন চুপ্পুকে শিক্ষা দিবে জামাত এনসিপি, তারা রেডি। দর্শক, রাষ্ট্রপতিগিরি করেছেন, ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত, দুদকের কমিশনার থাকা অবস্থায় শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন, বিদেশি নাগরিকত্ব নিয়েছেন এবং
জজ থাকা অবস্থায় ঘুষ খেয়েছেন, লাভ নাই, আপনি ধরা পড়বেন। আপনার সমস্ত হিসাব নিকাশ এখন সামনে আসবে, কত ধানে কত চাল এবার টের পাবেন। জামাতের আইনজীবীরা, শিশির মনিরা আপনার বিরুদ্ধে সমস্ত ফাইল রেডি করেছে। অচিরেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হবে, এটা জামাত আদায় করবে কোর্ট থেকে। আর বাংলাদেশপন্থী, জুলাইপন্থীরা আপনার জীবন তামাতামা করে দিবে, রাস্তাঘাটে আপনি হাঁটতে পারবেন না কতদিন। এই তো নতুন নতুন প্রেসিডেন্ট থেকে বের হয়ে একটু রাস্তায় গেছেন, অলরেডি ঘটনা শুরু হয়ে গেছে। খবর, গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শব্দ হলো চোর। এখন যারা চুপ্পুকে হয়তো এখন পানির বোতল, জুতো টুতো ছুঁড়ে মারতে পারবে না, কারণ তার একটা গার্ড আছে, তার একটা প্রোটোকল আছে, কিন্তু চোর বলেছে, কারণ কি তাকে ধরে নিয়ে যাবে সম্ভব? তাহলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে যে চুপ্পুকে চোর বলার কারণে অমুককে ধরে নিয়ে গেছে। এবং ঠিকই 2 দিন পর পানির বোতল ছুঁড়ে মারবে, কতদিন আর নিরাপত্তা দিবে? এবং ধীরে ধীরে এক পর্যায়ে এইসব নিরাপত্তা, সিকিউরিটি কনসার্ন এগুলো হালকা হয়ে যাবে, সরকারের নজর কমে যাবে। ডাক্তার কাছে যাবেন, যেখানে যান। রাষ্ট্রপতি ছিলেন বলে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বের হতে পারেনি, ইউনূসের আমলে পুরো সময়টা বঙ্গভবন থেকে বের হতে পারেনি। তারপরে বিএনপি ক্ষমতা আসার পর একবার পাবনা গেছে, একবার লন্ডন গেছে। তো এখন আপনাকে এত প্রোটোকল কে দিবে? আপনি যেখানেই যান আপনার জীবন তামাতামা করবে, পোলাপান আপনার গায়ে জুতো মারবে, আপনাকে চোর বলে স্লোগান দিবে, ভুয়ো ভুয়ো স্লোগান দিবে, আপনার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে। আপনি এমন পরিস্থিতি হবে, এই চুপ্পু জুমার নামাজ পড়তে গেছিল, তো তখন চোর বলেছে জুমার নামাজও পড়তে যেতে পারবেন না। কোন মসজিদে পড়বেন? ওখানে এনসিপির ছেলেরা, জুলাইপন্থী ছেলেরা আছে না, তারা চোর বলবে, বের করে দিতে বলবে, যেটা এইসব দুর্নীতিবাজ, পতিত ফ্যাসিস্টদের দোষের ভারতের দালালরা মসজিদে নামাজ পড়তে পারবে না, বের করে দিবে ঘাট ধরে। এটা তো আর বঙ্গভবনের ভিতরে না। চুপ্পুর জুমার নামাজ পড়তে যাওয়ার রাস্তাও সম্ভবত বন্ধ হয়ে যাবে। পাপ বাপকেও ছাড়ে না। পাপ করতে করতে হাসিনার অবস্থা কি হয়েছে দেখেছেন, 14 গোষ্ঠী পালাতে হয়েছে। এই চুপ্পুর যে বিদেশ যাওয়ার শখ, সেফ এক্সিট, এটা পূরণ হবে না। কারণ বিদেশ গেলে তারেক রহমান বিএনপির অনেক গোপন কথা বলে দিবে। যেমন শেখ হাসিনা পদত্যাগ করেনি, চুপ্পু সবার আগে বলবে এটা। এরপরে তারেক রহমান কখন থেকে চুপ্পুর সাথে যোগাযোগ করেছেন, এটা কিন্তু স্পর্শকতার বিষয়। এখন হাসিনা পালানোর পরে যদি তারেক রহমান চুপ্পুর সাথে যোগাযোগ করে থাকেন, এটা কিন্তু অ্যালার্মিং। কেন যোগাযোগ করেছেন? চুপ্পুর সাথে তারেক রহমানের যোগাযোগ করতে হবে কেন? এর মানে তাহলে বিএনপি যে ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে, তার সাথে চুপ্পুও পার্ট। এখন এটা কিন্তু চাইলে চুপ্পু বলে দিতে পারেন, কিছুটা কিন্তু অলরেডি বলেছেন মুখ ফসকে, এতে ধমকও খেয়েছেন। যেমন শুরুতেই বিএনপি সাহস জুগিয়েছে, সেনাপ্রধান, সেনাবাহিনী আমাকে সাহস জুগিয়েছে, আমাকে রক্ষা করেছে, এবং তারেক রহমান হি ইজ আ জেন্টেলম্যান। এর মানে কি এই জেন্টেলম্যান তার সাথে কথা বলেছে। তা কি কথা বলেছে? জামাত ঠেকাতে, পদ আঁকড়ে ধরতে, ইউনূসকে না গুনতে, ঠিক আছে কিছু অপমান অপদস্থ করলো আপনি থাকবেন, আমরা রক্ষা করব, এই ধরনের কথা বলেছে। অনেক গোপন তথ্য, অনেক গোপন কিছু ফাঁস হয়ে যেতে পারে। চুপ্পু ফাঁস করে দিবেন যদি তিনি বিদেশ যেতে পারেন। এই ভয়েও তারেক রহমান তাকে বিদেশ যেতে দিবেন, আর দেশে থাকলে এগুলো বলার সাহস পাবেন। বিদেশ গেলেও তার জীবনটা হবে একদম তামাতামা। যেমন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন, তারা কিন্তু সেফ এক্সিটে আছেন, একদম সেফ এক্সিট পেয়ে সেফ জোনে আছেন, যুক্তরাষ্ট্রে আছেন। কিন্তু দেখেন তো এই দুইজনের জীবনটা কেমন, কোনো পাবলিক ফাংশনে তাদের দেখা যায়? তারা ওইখানেও কিন্তু পলাতক জীবন যাপন করে। যেমন শেখ মুজিবের হত্যাকারী বিপ্লবী, 75-এর বিপ্লবী মেজর ডালিম, আরো একজন যিনি জীবিত আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যুক্তরাষ্ট্র কিংবা কানাডার কোথাও তাদের নাম গন্ধ আপনারা শুনেছেন? তারা কিন্তু ওইখানেও একটা পলাতক জীবন যাপন করত। ইউনূস ক্ষমতা আসার পর সাংবাদিক ইলিয়াসের মাধ্যমে লাইভে এসেছেন। তার আগে কিন্তু তারা নিজেদের হাইড রাখতেন, এবং এখনো তাদের বাসা বাড়ি ওরকম কেউ চিনে না, খুব সিক্রেসি মেনটেন করে চলেন। মানে বিদেশে পালালেও কিন্তু শান্তিতে থাকা যায় না সব ক্ষেত্রে। শাহাবুদ্দিন চুপ্পু যেখানেই যান, বাঙালিরা, বাংলাদেশিরা
তাকে ধরবে, বাংলাদেশে অপমানিত হবে, লাঞ্ছিত হবেন, এমনকি সামনে জুতার পিটান খাবেন, ওর গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে। জাস্ট এটাই শুরু হয়েছে চোর বলার মাধ্যমে। আর দেশ থেকে নিষেধাজ্ঞার এই বিষয়টা শীঘ্রই আসবে, শিশিরমণিরা চেষ্টা করছেন। পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাজধানী গুলশানে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হচ্ছিলেন, তখন পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পরে ঘটনা ঘটে, পদত্যাগের পরে প্রথম জুমা। এখন এই ঘটনা গণমাধ্যমে এসেছে, চোর বলা হয়েছে। এ থেকে আমাদের তরুণরা অনুপ্রাণিত হবেন এবং তারা চুপ্পুকে চোর বলতে, চুপ্পু কোন মসজিদে নামাজ পড়ে এটা খুঁজে বের করতে। সামনে দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো জুমার নামাজের কর্মসূচি দেয়, অমুক মসজিদে জুমার নামাজ পড়বো, এটা ফেসবুকে পোস্ট দেয়, আর অনেক মানুষ আসে সেখানে সেলফি তুলেন। এরকম ঘটবে যে চুপ্পু যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদে নাসিরউদ্দিন পাটোয়ারি জুমার নামাজ পড়তে যাবে, খেলা হবে, তখন বুঝবেন যে কত দানে কত চাল। চুপ্পু ঘর থেকেই বের হবেন না। কিসের গার্ড মাঠ, যত গার্ড থাকুক, প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড, অমুক তমুক, কোনো গার্ডে কাজ হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কি নামাজ পড়তে দেবে না এই মসজিদে? চুপ্পু বেরই হবে না। এটাকে বলে শিক্ষা। যে জুমার নামাজ পড়তে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চোর বলে স্লেজিং করে, দুয়োধ্বনি দেয়, আরো দিবে, আরো অনেক কিছু হবে, জুতা মারবে, পানির বোতল মারবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘটনার এক ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পাজামা ও টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন চুপ্পু। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় প্রোটেকশন। গাড়িতে ওঠার সময় একজন তাকে সালাম দেন, অন্যজন বলেন এটা একটা চোর, 18 কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি। গত শুক্রবার বিকেল রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি 8 মাস দায়িত্ব পালনের পর, 3 বছর 8 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। পদত্যাগপত্র স্বাক্ষরের পরপরই আমার দেশকে তিনি বলেন, আমি ভীষণ অসুস্থ, শারীরিক নানান জটিলতায় ভুগছি। এগুলো সব চাপা। অসুস্থ থাকা অবস্থায় প্রেসিডেন্ট মারা যায়, এমনিতে প্রয়োজনে বঙ্গভবনে বসে রানিং প্রেসিডেন্ট হিসেবে যেন আমি মরি, এটা অনেক প্রেসিডেন্টের স্বপ্ন থাকে, তাহলে আলাদা একটা সম্মান পায় যে মৃত্যু তো নিশ্চিত, তবে রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় যেন মরি। অনেকের স্বপ্ন যে মরবো তো এমপি মন্ত্রী থাকা অবস্থায় যেন মরি, মরার আগে আরেকবার হই, এটা ছাড়তে চায় না। জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরেছেন না। তো দর্শক, অসুস্থতা এটা কিছু না। বিএনপি পদত্যাগ করিয়েছে ঘাট ধরে, এখন মাইক টের খাবেন রাস্তাঘাটে। সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, উনি ইস্তফা দেবার পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা বাজারে চলে আসছে, আপনারা সবাই শুনেছেন। আমরা অনেক কথা বলেছি কি কারণে ওনাকে ইস্তফা দেওয়ানো হলো এবং কি কারণে একদম মাননীয় স্পিকারকে ব্যাংকক থেকে ডাকিয়ে এনে শুক্রবারেই তাকে পদত্যাগ করানো হলো। এটা নিয়ে একটা ধোঁয়াশা বা গুঞ্জন পুরো দেশেই আছে। মানুষের মনে একটা সন্দেহ যে ওনাকে কি 2 দিন পর যদি ইস্তফা দেওয়াতো তাহলে এমন কি সর্বনাশটা হয়ে যেত বিএনপির। কিন্তু আরেকটি মহল বলছে নিশ্চয়ই বিএনপি এমন কোনো তথ্য পেয়েছে এই রাষ্ট্রপতি সম্পর্কে যেটা ভয়াবহ, যেটা বিপজ্জনক এবং যেটা এই মুহূর্তে সমস্যার সমাধান করার দরকার। এই ধরনের কথা শুনছি। তারপর আবার শুনছি যে কেউ কেউ বলছেন মহামান্য রাষ্ট্রপতিকে, মানে সাবেক রাষ্ট্রপতিকে তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় আনতে হবে। সাবেক রাষ্ট্রপতিকে যখন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আপনাকে তো এরকম কথা উঠছে, আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, উনি তখন স্পষ্টত বলেছেন সংবিধানের 51 ধারায় স্পষ্টত দেয়া আছে যে রাষ্ট্রপতির কোনো বিচার হয় না। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি মহামান্য সাবেক রাষ্ট্রপতিকে যে সংবিধানের 51 ধারায় যেটা আছে সেটা হলো আপনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আপনার কোনো বিচার হবে না, কিন্তু আপনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পর রাষ্ট্রপতি থাকবার সময় এবং তার অতীতে আপনি কোনো অপকর্ম করেছেন কিনা সেগুলো নিয়ে বিচার করা যায়, এমনটি লেখা আছে 51 ধারায়। এখন অনেকেই বলছেন যে আপনি নাকি সেই যে এস আলমের সাথে জড়িত ছিলেন, সেই সমস্ত নথিপত্র বের করা হবে। আপনি যখন দুদকে ছিলেন তখন আপনার দুদকে কি অ্যাক্টিভিটিস ছিল সেই সমস্ত নথিপত্র বের করা হবে, বের করে আপনার একটা বিচারের আওতায় আনতেই হবে। এই সম্পর্কে যখন বিএনপির বিভিন্ন উচ্চমহলের নেতাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কেউ মুখ খুলতে রাজি না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং সালাউদ্দিন সাহেব ইনডিরেক্টলি বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি
সে তার কর্তব্য পালন করেছে, তার বিচারের ব্যাপারে তারা কেউ কোনো কথা বলছেন না, কথা এড়িয়ে যাচ্ছেন। এর কারণটা কি? আজকে একটা ভয়াবহ খবর এসছে, প্রথমে এসছে বাংলাদেশ টাইমসে, তারপর সেখান থেকে বিভিন্ন পত্রপত্রিকায় সেটা ছাপানো হয়েছে। সেখানে স্পষ্টত বলা আছে বা সেখানে বলা হচ্ছে যে মহামান্য সাবেক রাষ্ট্রপতির সাথে বিএনপির একটা সমঝোতা হয়েছে। কি সমঝোতা হয়েছে? যে উনি যদি পদত্যাগ করেন তাহলে ওনাকে বিদেশ যাত্রা করবার ব্যাপারে বিএনপি কোনো বাধা দেবে না। এই শর্তেই নাকি উনি সেই পদত্যাগপত্রে সই করেছেন। এবং উনিও সেই বাংলাদেশ প্রতিদিনের ইন্টারভিউ বলেছেন উনি 10-12 দিনের মধ্যেই বিদেশ চলে যাচ্ছেন। এখন উনি কখন বিদেশে যাবেন এটা নিশ্চয়ই যদি যাওয়া হয় তাহলে গোপন রাখা হবে, এবং উনি কোথায় যাবেন সেটাও হয়তো আপাতত গোপন রাখা হবে। তারপর উনি কী করবেন? মহামান্য রাষ্ট্রপতি কি পৃথিবীর এমন কোনো হিউম্যান রাইটস দেশে যাবেন যেখানে গিয়ে উনি পলিটিক্যাল অ্যাজাইলাম সিক করবেন? কারণ আপনারা একটা নিয়ম জানেন, কোনো নাগরিকই কোনো দেশে এসে উইদাউট রিজন থাকতে পারে না। যেমন উনি যদি সুইডেনে আসেন, ওনার স্ট্যাটাস কী হবেন? উনি তো টুরিস্ট হিসাবে আসবার পর ওনাকে হয় পড়াশোনা করতে হবে, নয় ওনাকে একটা ভালো চাকরি দেখাতে হবে। এগুলো তো সম্ভব নয়। আর এগুলো করতে হলে যে প্রসিডিউরটা দরকার সেটাও সম্ভব নয়। হ্যাঁ, উনি যদি সাবেক রাষ্ট্রপতি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশে এসে বা আমেরিকা বা কানাডার কোনো দেশে গিয়ে উনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন যে আমার নামে বিভিন্ন মহল বিভিন্ন বিচার কার্য সম্পাদন করবার জন্য আমাকে থ্রেট করছে, আমি দেশে গেলে আমাকে ওরা মেরে ফেলবে বা ওরা আমাকে শাস্তি দেবে, আমি কোনো অন্যায় করিনি, তোমরা আমার নথিপত্র দেখো, আমাকে তোমাদের দেশে আশ্রয় দাও, সেটা সম্ভব। সেটা ছাড়া উনি কেন বিদেশে যাবেন? বিদেশে গিয়ে দীর্ঘ সময় উনি কী করে থাকবেন? হ্যাঁ, দু একটা দেশ আছে, যেমনটি মালয়েশিয়া আছে, আমি শুনেছি, আমি কনফার্ম না, যে ওখানে ইনভেস্টর হিসেবে থাকা যায়। আমেরিকাতে ইনভেস্টর হিসেবে থাকা যায়, ওখানে গিয়ে আপনি ইনভেস্ট করলেন তারপরে থেকে গেলেন। এবং কিছু কিছু আপনার দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জ আছে, সেখানেও থাকা যায়। উনি কোথায় যাবেন সেটা উনিই যাবেন। আসলেও কি উনি যাচ্ছেন? আসলেও কি বিএনপির সাথে তার কোনো একটা সমঝোতা হয়ে গেছে, যে সমঝোতার বদৌলতে উনি শুক্রবারই উনি ওনার ইস্তফাটা দিয়েছেন? এবং এই ব্যাপারে পত্রিকা কি লিখছে সেটা আবার একটু শুনুন। বাংলাদেশ টাইমসের যে খবর সেটা উদ্ধৃতি দিয়ে দেশ রূপান্তর, তারপর আরও কয়েকটা পত্রিকা এটার খবর করেছে। যেমনটি খবর করেছে দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সেটা লিখেছে শাহাবুদ্দিনস রেজিগনেশন ফলোজ এক্সিট ডিল, অর্থাৎ দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একাধিক রাজনৈতিক সূত্র দাবি বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নেন। ওই সমঝোতা অনুযায়ী পদত্যাগের পর তিনি যে কোনো বাধা ছাড়াই দেশ ছাড়তে পারেন, এ বিষয়ে আশ্বাস পান। সূত্রগুলো জানায় বিএনপি শুধু সংবিধানের 51 অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে সিদ্ধান্তগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো মামলা বা বিতর্কের দায় নিতে দলটি রাজি নয়। বিএনপি নেতাদের মতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমকে তিনি নিজেও জানান, শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে 10 থেকে 12 দিনের মধ্যে বিদেশে যাবেন। 10 থেকে 12 দিনের মধ্যে 3 দিন চলে গেছে, আর আছে 7-8 দিন, 9 দিন। এখন অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো পলিটিক্যাল ছোটো ছোটো অর্গানাইজেশন তার বিচারের দাবি করছে। এখন বিএনপি কোন পথে যাবে? এখানে একটা কথা বলে রাখা ভালো, এই পত্রিকায় একটা খবর এসছে যে রাষ্ট্রপতির সাথে যে সমঝোতা হয়েছে তার দেশ ত্যাগের ব্যাপারে, সেই ব্যাপারে নাকি জামাতের ঊর্ধ্বমহলও জানে। যদিও জামাত এই রাষ্ট্রপতির পদত্যাগ বা রাষ্ট্রপতি পদত্যাগ করছেন বা করেন বা শুক্রবারেই করবেন বা কেন করছেন, কোনো নেতাই এই ব্যাপারে কোনো কথা বলছেন না। এতে করে কিন্তু বোঝা যায় যে জামাত ইসলাম এই দুটো ব্যাপারটাই জানে। কারণ জামাত ইসলামের সাথে সমঝোতা না করে বিএনপি হয়তো বা এত বড় রিস্কটা নিত না। কারণ আপনারা জানেন জামাত সবসময়ই, এবং বিশেষ করে এনসিপি সবসময় এই রাষ্ট্রপতির বিচার চাচ্ছিল, সবসময় এই রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছিল। একমাত্র বিএনপি তাদের যে কোনো কারণেই হোক, তাদের স্বার্থে হোক বা যে কোনো কারণে সাংবিধানিক কোনো লিকেজ যেন না হয় বা দেশে যেন কোনো অশান্তি না হয়, সেজন্য
বিএনপি রাষ্ট্রপতিকে প্রথম থেকে প্রোটেকশন দিয়ে আসছেন এবং উনি নিচেও এটা বলেছেন যে ওই ক্রান্তিকাল সময়ে 18টি মাস যখন উনি রাষ্ট্রপতি ছিলেন, যখন ইউনূস স্যার এই দেশের প্রধান নির্বাহী ছিলেন, তখন নাকি ওনার খুব খারাপ সময় গেছে এবং ওই সময় তাকে আমাদের আর্মি প্রধান এবং বিএনপির উচ্চমহলের যারা নেতা নেতৃবৃন্দ আছে তারা তাকে মোটামুটি সাহস দিয়েছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এতে করে এটাই প্রমাণ হয় বিএনপি যে কোনো অবস্থাতেই চাইছিল সাংবিধানিক কোনোরকম মানে অচল অবস্থা ছাড়িয়ে দিয়ে কোনোরকম ইলেকশনটা হয়ে যাক। সে ব্যাপারে তো আমরা সবাই জানি। এখন যেহেতু উনি ওয়াদা করেছেন, যদি বিএনপি ওয়াদা করে থাকে, এই টাইমস অফ বাংলাদেশের খবর অনুযায়ী যে বিএনপি যদি ওয়াদা করে থাকে যে তাকে ফ্রি এক্সিট দিবে, তাহলে এখন কি হবে? তাকে ফ্রি এক্সিট দেওয়ার পর এনসিপি কি চুপচাপ ঘরে বসে থাকবে? জামাত কিছু বলবে বলে মনে হয় না, কারণ জামাত অলরেডি এই পত্রিকা উদ্ধৃতি দিয়ে বলেছে জামাত ব্যাপারটা জানে, জামাতেরও হয়তো বা মত আছে উনি ফ্রি এক্সিট নিয়ে যাক। তবে এখন মানুষের মধ্যে একটা মানে মানে বিশ্রী ধারণা আছে যে রাষ্ট্রপতি এমন কি করলো, মানে এই 18 মাসের আগের ঘটনাগুলো যদি বাদ দেন, 18 মাসের আগে উনি কী করেছে সেটা নিয়ে কথা উঠতে পারে, কিন্তু এই 18 মাসে উনি কিন্তু এমন কিছু করেননি। তাহলে উনি তো এই বর্তমান সরকার বিএনপির সাথে তাল মিলিয়ে চলছিলেন এবং তারেক রহমানের সাথে তার একটা ভালো সম্পর্কও ছিল। তাহলে কি এটাই সত্য যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন লন্ডনে গিয়ে উনি হাসিনার সাথে কথা বলেছেন? এই খবরটা নিশ্চিত কিনা আমরা আস্তে আস্তে সেই টেপও হয়তো পেয়ে যাব। যদিও সাবেক রাষ্ট্রপতি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি কি শেখ হাসিনার সাথে কথা বলতে চাইলে ঢাকা থেকে পারতাম না, লন্ডন গিয়ে কথা বলতে হবে, এমন কথা উনি বলেছেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ঢাকা থেকে কথা বলা আর লন্ডন থেকে কথা বলার খুব সম্ভব এক নয়। ঢাকা থেকে কথা বললে এটা তাৎক্ষণিক আমরা জেনে যেতাম, লন্ডন থেকে কথা বলেছেন বলেই আমরা একটু পরে জেনেছি বা সরকার পরে জেনেছে, যদি আপনি কথা বলে থাকেন। অনেকেই প্রশ্ন করছেন যে লন্ডন গেছেন উনি এতদিন আগে, তাহলে এতদিন পরে কোনো রাষ্ট্রপতির সেই কথা বলার কথাটা উঠিয়ে তাকে পদত্যাগ করানো হলো। এখানে আরেকটি মহল বলছে যে কথাগুলো ওনার রেকর্ড করা হয়েছে, এটা একটা প্রাইভেট গোয়েন্দা সংস্থা করেছে এবং এই নেগোসিয়েশনটা হতে বেশ সময় নিয়েছে, যার জন্য এতদিন নেগোসিয়েশন হয়নি, সেটা নাকি তাদের হাতে আসেনি। এখন নেগোসিয়েশন হয়েছে, তারা সেই রেকর্ডগুলো পেয়েছে এবং সেটা পেয়ে তাৎক্ষণিক মাননীয় স্পিকারকে ব্যাংকক থেকে ডাকিয়ে এনে ওনাকে পদত্যাগ করানো হয়েছে। এই ব্যাপারটা যদি এরকম হয়, এটাই কিন্তু বিশ্বাসযোগ্য। অযথা এমন করে একদিনের নোটিশে বা 2 দিনের নোটিশে ওনাকে কেন পদত্যাগ করানো হলো, এটা নিয়ে একটা ধোঁয়াশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আপনি এই ব্যাপারে কি বলতে চান? আপনার কি মনে হয়, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি শেখ হাসিনার সাথে কোনো কথোপকথন করবার জন্য তাকে এখান থেকে সরানো হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আমাদের মাননীয় রাষ্ট্রপতি উনি তো নিজের বাসায় চলে আসছে, আপনারা জানেন, অসুস্থ, যার জন্য পদত্যাগ করছে। উনি মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে, ভুইলা যায়, নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভের ব্যাপার হয়ে গেছে আর কি। বয়স হয়েছে তো, নার্ভের কোনো একটা তাপ্তুর হয়তো ছিঁড়া গেছে, যার জন্য এরকম হইতে পারে। যাই হোক, চিকিৎসা নিবে। এখন দেশে চিকিৎসা নিবে না বিদেশে চিকিৎসা নিবে? ওনাদের মতো মানুষরা তো বিদেশেই চিকিৎসা নেয়। এখন উনি কবে বিদেশ যাবে সেটা দেখার অপেক্ষায়। এর মধ্যে অনেক কথাবার্তা চলতেছে। আবার ওইদিকে দিল্লি থেকে আমাদের আপাও কিন্তু একটা অডিও বার্তা দিছে, খুব মাইন্ড করছে উনি বলছে এই বিএনপি মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। বেগম খালেদা জিয়ার আমলের কথা উনি তুইলা ধরছে, মানে আপা তুইলা ধরছে। ওই টাইমে বি চৌধুরীর সাথে, রাষ্ট্রপতি বি চৌধুরী বিখ্যাত ডাক্তার, আমি একবার গেছিলাম ওনার কাছে, খুবই ভদ্রলোক, মার্জিত, ভদ্র এবং এত মধুর মিষ্টি ভাষী কল্পনা করা যায় না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে খুঁজা বাইর করছিল। উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, ওনাকে জোর করেই আনছে যে আপনি রাজনীতিতে আসেন, ভালো মানুষের রাজনীতিতে আসার দরকার আছে, যার জন্য উনি আসছিল। এবং এই বিএনপি থেকে উনি রাষ্ট্রপতিও হয়েছিল।
তারপরে বেশি দিন টিকতে পারে নাই। কারণ কি জানেন, রাষ্ট্রপতির পদটা তো একটা নিরপেক্ষ জায়গা থেকে হয়, কোনো দলের থেকে হয় না, যার জন্য উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাইতে চায় নাই কবর জিয়ারত করার জন্য। আবার উনি এইটাও বলছিল তখন যে ওইখানে যাইতে হলে তো আমাকে ওই টঙ্গিপাড়াও যাইতে হবে, দুই জায়গায় যাইতে হবে, যার জন্য টিকতে পারে নাই। যার জন্য ওই যে মহাখালী রেলগেট না মগবাজার রেলগেটের ওই মাঝখান দিয়ে একবার দৌড়াইতে হয়েছিল, ওনার পাজামা টাজামা ছিঁড়া ফালাইছিল, তো পাঞ্জাবি ছিঁড়া ফালাইছিল এই বিএনপির ছেলে পেলে, অনেক আগের পুরনো কথা। ওই কথাটাই তুইলা ধরছে আমাদের আপা। আপা বলতেছে এই বি চৌধুরীর সাথে ওনারা খারাপ ব্যবহার করছে, আর কার সাথে? প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথেও খারাপ ব্যবহার করছে, তাকেও জেলে ঢুকাইছে। ওরা মুরব্বীদেরকে, সম্মানিত মানুষদেরকে সম্মান দিতে জানে না। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আর একজন ছিলেন বিশ্বাস সাহেব, দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না। আর কতটা সম্মান দিবে? দেখেন, রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরও তো ওনার সুযোগ সুবিধা সব কিছু রাখছে। ওনার সিকিউরিটি থেকে আরম্ভ কইরা বেতন ভাতা সব কিছুই চলমান। এমন একজন মানুষ এ রাষ্ট্রপতি, যাকে আইনের আওতায় আনা যায় না, আর কি সম্মান দিবে? হ্যাঁ, আমাদের সালাউদ্দিন সাহেব বলছে ওই যে আবার সেই সংবিধানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে সংবিধানের, যে রাষ্ট্রপতি আইনের বাইরে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কি শুনছি ভাই ব্রাদার, আইন সবার জন্য সমান। কিন্তু এখানে তো সমান না। দুই পক্ষের কথা শুনলে মনে হয়, হ্যাঁ, বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির ওই যে ছোট্ট একটা ইন্টারভিউ আছে অডিও কলের, এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুইজনের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। ছুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার ছুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞ? এতটা কৃতজ্ঞতা তো ওনারা আমার মনে হয় জুলাই প্রতিও দেখাচ্ছে না, যতটা কৃতজ্ঞতা দেখাচ্ছে ছুপ্পু সাহেবের প্রতি। নিশ্চয়ই বের হওয়ার সময় না কোন একটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা যদি না হইতো, এই অডিও কলটা তো আপনারা শুনছেন ছুপ্পু সাহেবের, ওইখানে ওই সাংবাদিক কিছু প্রশ্ন করছে, ওই প্রশ্নেরই জবাব দিচ্ছিল উনি কি বলতেছে? সংবিধানের 51 অনুচ্ছেদের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে রাষ্ট্রপতির বিচার করা যাবে না। আর এনসিপির ওরা আমার কাছে তো শপথ নিছে, আমি তো ওদেরকে উপদেষ্টা বানাইছি। আর বিচারের প্রশ্ন যখন সাংবাদিক তুললো তখন বলতেছে ধর কিসের বিচার, 51 অনুচ্ছেদ পড়া নেন। হ্যাঁ, পড়তে বলছে সবাইকে ওই সংবিধান। সবাই সংবিধান পড়া শুরু করছে। সংবিধানের মধ্যে এমন কিছু কি আসলেই লেখা আছে যে উনি বিচারের ঊর্ধ্বে? তাহলে ভাই এরশাদ সাহেবের বিচার কেমনে হয়েছিল? উনিও তো প্রেসিডেন্ট ছিল, তাই না? 5 বছর জেল খাটছে তো এরশাদ সাহেব। কিভাবে জেল খাটলো? ওনার টাইমে কি এই সংবিধান ছিল না? ওই একই সংবিধান তো এখন। নিশ্চয়ই বিচার করা যাবে ভাই। হ্যাঁ, বড় বড় যারা বোদ্ধা, যারা সংবিধান বুঝে, তারা কিন্তু এখন মুখ খুলতেছে। শিশির মনির সাহেব বলছে, অ্যাডভোকেট স্বাধীন মালিক সাহেব বলছে, ওনারা স্পষ্ট ভাষায় বলছে 51 অনুচ্ছেদের 2 মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব অন্যায় করছে, যদি কোনো অপরাধ কইরা থাকে, সেটার অবশ্যই বিচার হইতে পারে। আর এখন যে উনি রাষ্ট্রপতির পদ থেকে সরে আসছে, এখন যদি উনি কালকে একটা বিরাট বড় অন্যায় করে, কাউকে যদি দুনিয়া থেকে সরায় দেয়, নিজের হাতে প্রমাণ থাকে, বিচার হবে না? কেন বিচার হবে না? আইন সবার জন্য সমান। কিন্তু কেন ওনারা এভাবে কথা বলতেছে? বেহুদ একটা ব্যাপার, তাই না? এইভাবে কেন তারা উত্তর দিতেছে? আমাদের যে আইনমন্ত্রী আছে, উনি আবার অন্যরকম একটা কথা বলছে যে হ্যাঁ, ওনার যদি আগে কোনো অপরাধ থাকে সেগুলা বিচার হইতে পারে, কিন্তু দেখতে হবে এই বিচারটা কারা দিতেছে, অভিযোগটা কারা করতেছে, মামলাটা কারা করতেছে,
তারা কারা সেটা আগে দেখতে হবে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছে যারা এই মামলা টামলা করতে চাইতেছে, ওনার বিরুদ্ধে কথা বলতেছে, তাদের দাড়ি টুপি আছে কিনা এমন কিছু বুঝাইতে চাইলো কিনা বুঝলাম না। কারণ উনি ওইটা দেখতে চাইতেছে কারা মামলা করবে সেটার উপরে নির্ভর করে ওনার বিচার হবে কি হবে না, ওনাকে মামলার আওতায় আনবে কি আনবে না, হাবি জাবি কথা। ওই আপাই তো বলতেছে ওনাদের অতীতের কথা, অতীতে ওনারা ওনাদের রাষ্ট্রপতিদের সঙ্গে কি ব্যবহার করছে আপাতত সেটা নিয়েই কান্নাকাটি করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। তো এত বড় অন্যায় হইতেছে, ছুপ্পু সাহেবরে সরাই দিল, এইটা নিয়ে এত কথা হওয়ার তো কিছু নাই। ওনার তো সইরা যাওয়ার কথা ছিল আরো 25-24 মাস আগে। এতদিন যে উনি ছিল, কি উপকারটা করলো, কেন এত কৃতজ্ঞতা, এইটুক নিয়ে কথা বইলা ভিডিওটা শেষ করুন। ভাই কেউ কারো প্রতি কোনো কৃতজ্ঞ না ভাই, সব হইলো চালাকি চালাকি। ওই যে অ্যাকশনের রিয়াকশন, আমি যদি বলি নেন আপনি বলবেন দেন, আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা। এখন এইভাবে কেন কথা বলতেছে জানেন? যেন বিরোধী দলের রাগ উঠে, রাগ উঠাইবার জন্যই তো এই কথাগুলা বলতেছে। কিসের এমন মধুর সম্পর্ক? কেন এই মধুর সম্পর্ক হবে ছুপ্পুর সাহেবের সঙ্গে? স্বয়ং আওয়ামী লীগের মানুষের সাথেই তো ছুপ্পুর সাহেবের ভালো সম্পর্ক ছিল না। উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল কেউ মাইনা নিতে পারে নাই, মাইনা নিতে বাধ্য হয়েছে কেন? ওই যে শেখ রেহানার কারণে আর এস আলমের কারণে। কারণ বোন যদি আবার বিগড়া যায়, শেখ রেহানা যদি বিগড়া যায়, যদি প্রধানমন্ত্রী হইতে চায়, এই আওয়ামী লীগের ভিতরে দুইটা দল ছিল, একটা দল ছিল কিন্তু শেখ রেহানার, ওই পক্ষ থেকেই কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল এই ছুপ্পু সাহেব। কিন্তু জুলাইয়ের এত বড় পরিবর্তনের পরে ওই প্রেমটা দেখাবে বিএনপি? নিশ্চয়ই না। বিএনপি এ ধরনের কথাবার্তা কেন বলতেছে? যেন সবাই রাগ উঠে। রাগ উঠলে কি করবেন? আপনি মামলা ঠুকে দিবেন, বেশ কয়েকটা মামলা ঠুকতে হবে। সবাই মিলে যদি মামলা ঠুকে তাইলে তো আর বিদেশ যাইতে পারলো না কে? ছুপ্পু সাহেব। হয়তো ওনারা ভিতরে ভিতরে কথা দিছিল আপনাকে বিদেশে পাঠায় দেবো চিকিৎসার জন্য, আপনি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, সিগনেচার করেন, তখন হয়তো কথা দিছে। এখন ওই কথা ঘুরাইতেও তো পারে, কোনো ব্যাপার না। ওনারা তো সবসময় কথা দিয়ে কথা ঘুরায়। গণভোটের রায়ের কথা কি বলছে? যে আমরা তখন একটু অভিনয় করছি, চালাকি করছি জাতীয় ভোট পাওয়ার জন্য। ওনারা এভাবেই তো কথা ঘুরায়, ওনার সঙ্গেও কথা ঘুরাবে। ছুপ্পু সাহেবকে যা কথা দিছে ওই কথা রাখবে না। ওনারা এইসব কথা বইলা সবাই রাগ উঠাই দিছে। আর ছুপ্পু সাহেব নিজেও ভাই যেভাবে কথা বলছে, ধুর কিসের বিচার, এতে কিন্তু ভাই রাগ উঠবে। ওই যে বললাম অ্যাকশনের রিয়াকশন, দেখবেন অনেকগুলা মামলা হবে। আর এই মামলাগুলা হইলে উনি আর বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না। সরকার বলবে আমরা কি করুম, এখন তো ভাই মামলা টামলা আপনার, দেখি কি করা যায়। এইভাবেই ধীরে ধীরে ছোট করে আনবে ওনার পৃথিবী। হ্যাঁ ভাই, উনি যাইতে পারবে না। আর কোনো কারণে যদি উনি চইলা যায় তাহলে আপনারা কাগজে কলমে লেখা নেন, এই জুলাইয়ের আমাদের কিচ্ছু হবে না। এই জুলাইয়ের কোনো স্বীকৃতি আমরা পাবো না। না যত রকম গন্ডগোলি করেন না কেন ওনারা সামলাবে। জানি না কোথায় পাইছে ওনারা এত জোর। আসলে হয়েছে কি জানেন, রাজনীতির মধ্যে না জোর যার মুল্লুক তার, এটা হয়ে গেছে। আপনাকে দুর্বল পাইলেই না ঠাইসা ধরবে। যদি ওনারা ওনাদের গায়ের জোরটা দেখাইতে পারে, গায়ের জোর বলতে আমি মারামারি বুঝাচ্ছি না, ধরেন একটা মহাসমাবেশ তো লাগবেই এই জুলাইয়ের জন্য। হ্যাঁ ভাই, পুরা ঢাকা শহর ব্লক করে দিয়ে একটা মহাসমাবেশ করতেই হবে, দেখাই দিতে হবে যে হ্যাঁ মানুষ স্বাধীনতা চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ ওই আগের মতো কৃতদাস হইতে চায় না, এটা বুঝাই দিতে হবে। যতক্ষণ না বুঝাই দিতে পারবে ততক্ষণ কোনো কিছু আদায় হবে না। সবাই অপেক্ষায় থাকেন, হতাশ হবার কিছু নাই। খারাপ দিন বেশি দিন থাকে না তো ভাই, খারাপ দিন বেশি দিন থাকে না। ওই যে একজন আছে না, সবই দেখতে। খবর হচ্ছে সদ্য সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাড়িতে পরিচ্ছন্নতা এবং রঙের কাজ চলছে। গতকাল থেকেই এই খবরটা চাউর হয়েছে যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি চলে আসবেন তার গুলশানের বাড়িতে। এখন কয়েকটা প্রশ্ন, এই গুলশানের বাড়িতেই তিনি ছিলেন, সেখান থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। আবার 2.25 বছর আগে, মেয়াদ শেষ হবার 2.25 বছর আগে তিনি আবার চলে যাচ্ছেন তার গুলশানের বাড়িতে। যেই কারণে তিনি পদত্যাগ করেছেন, অসুস্থতা গুরুতর, তিনি অসুস্থ, তিনি দায়িত্ব পালনে সমর্থ না, তার শারীরিক অবস্থা ভালো না। এখন গুলশানে তিনি ফিরবেন সত্য, কিন্তু গুলশানে এই মুহূর্তে তার অবস্থানটা কিন্তু আরো চাপের মধ্যে। তিনি যদি জানি না বিদেশ চলে যাবেন কিনা,
বিদেশে গেলেও বিপত্তি আছে, কারণ বিদেশে তিনি SSF পাবেন না এখন তিনি নিরাপত্তা পাবেন, সরকারের নিরাপত্তা পাবেন। কিন্তু বিদেশে গেলে তিনি যদি সরকারের রোষানলে না পড়েন তাহলে দেশে থাকাটা উত্তম। বিদেশে গেলে যেটা হবে যে বিদেশে তার অবস্থান নিয়ে আওয়ামী লীগ খুশি না, আওয়ামী লীগের লোকজন তাকে ধাওয়া করতে পারে, তার উপর চড়াও হইতে পারে যে আপনি বেঈমানি করছেন শেখ হাসিনার সঙ্গে, আপনি কেন শেখ হাসিনার বিরুদ্ধে এই রাষ্ট্রপতি থাকাকালীন কথা বলেছেন। কেউ তো আর বুঝবে না ওনার সাংবিধানিক দায়িত্বের মধ্যে আসলে ওনার কোনো বক্তব্য না, সরকারের বক্তব্যগুলোকেই উপস্থাপন করতে হয়। যেমন এনসিপি দাবি করছে তার বিচার, কেন? তিনি গণহত্যার সময় নীরব ছিলেন, কিন্তু গণহত্যার সময় তিনি সরব থাকবেন এমন কোনো সাংবিধানিক বিধিবিধান কি আছে কিনা? তাহলে তো সেটা রাষ্ট্রদ্রোহিতা হয়। তো এগুলি নানা মানে যুক্তি এবং আবেগের কোনো শেষ নেই। তো কখনো যুক্তি কাজ করে, কখনো আবেগ কাজ করে। এখন গুলশানের বাড়িতে আগে যে অবস্থায় ছিলেন, এখন সেই অবস্থায় যেটা হবে, তিনি আরো একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে ঢুকে পড়বেন। তিনি সচরাচর হুট করে তার মতন করে তিনি ঘুরবেন ফিরবেন সেরকম অবস্থা তো নেই। গুলশান পার্কে যে তিনি হাঁটাহাঁটি করতে পারেন, বঙ্গভবনে যে সুবিধাটা ছিল, অসুস্থ অবস্থায়ও অনেক রাষ্ট্রপতি ক্ষমতায় ছিল এবং তারা ভালোই ছিলেন, কারণ বঙ্গভবন প্রাঙ্গণে যে বিস্তৃত নিরাপত্তা বিস্তৃত জায়গা আছে, সেই জায়গা তো আর গুলশানের ওনার ফ্ল্যাটে নেই। গুলশানের এই বাড়িটা তো মানে একটা বাড়ির মধ্যে একটা ফ্ল্যাট, তিনি 5 তলা বা 6 তলায় তিনি থাকবেন, সেখানের মধ্যে তাকে আবদ্ধ থাকতে হবে, ছাদে হয়তো হাঁটাহাঁটি করতে হতে পারে। মোট কথা, রাষ্ট্রপতির দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর তিনি আরো একটা কোণঠাসা অবস্থার মধ্যে থাকলেন। ফলে এই অবস্থায় ওনার সত্যিকার যেই অসুস্থ যদি হয়ে থাকেন, সেই চিকিৎসাটা কিন্তু আরো সংকটের মধ্যে পড়লো এবং তার যেই চিকিৎসাটা নিঃসন্দেহে এটা ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসার খরচ তো আর রাষ্ট্র এখন বহন করবে না, এখন তাকেই বহন করতে হবে। হয়তো রাষ্ট্র জানি না কত বিদায়ী রাষ্ট্রপতি মানে চিকিৎসা ভাতা পান, কতটুকু পান, সেখানে বিদেশে ব্যয়বহুল চিকিৎসা কাভার করে কিনা জানা নেই। সম্ভবত এই ব্যয়টা রাষ্ট্র করে না। তো যাই হোক, মোট কথা, এখন তার বাড়ির যেটা বলা হচ্ছে যে গুলশানের 123 নম্বর সড়কে অবস্থিত বাড়ি তার, সেখানে দেখা গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, আসবাবপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কবে আসবেন ঠিক জানা নেই, তবে এদিক থেকে যেটা বলা হচ্ছে যে তিনি রোববার বঙ্গভবন ছেড়ে দেবেন। বঙ্গভবন ছেড়ে দেওয়ার পর এখন যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন, অস্থায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, তিনি আসবেন কিনা পরিষ্কার না। সম্ভবত নতুন রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি বঙ্গভবনে আসবেন না, থাকবেন না। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করার পরেও কিন্তু তিনি কিন্তু একটা দৃশ্যমান একটা চাপের মধ্যে কিন্তু থাকলেন। কখন কে মব নিয়ে হাজির হয় ওই সড়কে তার বিচারের দাবিতে, সেটাও বলা যাচ্ছে না। তবে সরকারের দিক থেকে বোঝা যাচ্ছে সরকার শুরু থেকে এটাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের একটা প্রক্রিয়ার মধ্যে তারা এটি নিয়ে গেছে, সেই পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। এটা নিয়ে একটা হুলস্থুল পরিস্থিতি হোক, এটা নিয়ে বিচার হোক, তাকে শুলে চড়ানোর যে মানসিকতাটা, সেটা কিন্তু সরকারের মধ্যে নেই। বরং সরকার সিগনালে বলা যায় শাহাবুদ্দিন নিজে থেকে পদত্যাগ করছেন। সুতরাং এই ব্যাপারে যে কোনো মামলা মোকদ্দমা করবে তার অতীতের ইস্যু নিয়ে, যেমন দুদক থাকা অবস্থায় তিনি কি করেছেন, এস আলমের ব্যাংকের 2টি ব্যাংকের তিনি উপদেষ্টা হিসেবে কি করেছেন, এইসব বিষয় নিয়ে আমার মনে হয় না খুব একটা ঘাটাঘাটি হবে। যদি খুবই ঘাটাঘাটি করা হতো তাহলে বর্তমান রাষ্ট্রপতি তার যত না বড় ক্ষতি করেছে, বরং সহযোগিতা করেছে, সেটা হাফিজউদ্দিন আহমেদ কিন্তু স্বীকার করেছেন যে তিনি স্বৈরাচার আমলের বা মাফিয়া আমলের নির্বাচিত হলেও তিনি পরবর্তীতে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জুগিয়েছেন, সেজন্য ধন্যবাদও দিয়েছে। ফলে এই অবস্থায় হুট করে তাকে গ্রেপ্তার করবে, তার বিচারের মুখোমুখি করবে, আমার মনে হয় না সরকার এই হার্ড লাইনে যাবে। এখন গুলশানে
যেমন আব্দুল হামিদ নিভৃতে আছেন, চুপচাপ আছেন, কোনো উচ্চবাচ্য নেই, এবং রাষ্ট্রপতি হামিদকে নিয়েও কোনো আলোচনা নেই। একবার শুধু তিনি চিকিৎসার জন্য বাইরে গেছিলেন, তখন একটা হইচই হয়েছে, কিন্তু তিনি আবার ফিরে আসছেন। সরকার নিশ্চুপ ছিল, অন্তর্বর্তী সরকার। তো বর্তমান সরকারও আমার ধারণা, যেহেতু নেগোসিয়েশন সমঝোতার মধ্য দিয়ে সবকিছু হচ্ছে, এখানে এই শাহাবুদ্দিনকে নিয়ে খুব বেশি পদক্ষেপ নেবেন সেরকম না। ফলে শাহাবুদ্দিনের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, তিনি গুলশানেই থাকবেন। এবং নতুন রাষ্ট্রপতি যখন হবেন বা সেই আলোচনা যখন জোরালো হবে, তখন কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, শাহাবুদ্দিনের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। ফলে আপাতত আমার ধারণা যে তিনি গুলশানে থাকবেন, কিছুদিন তিনি হয়তো একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন, তারপর আস্তে আস্তে সব। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এখনো নানামুখী বিতর্ক চলছে যে তাকে কি বিচার করা উচিত, তাকে কি আটক করা উচিত, নাকি অবস্থান এমনই যে তার কোনো বিচার করা যাবে না, তাকে অভিযুক্ত করা যাবে না। নানা রকম বিশ্লেষণ চলছে। সেই বিশ্লেষণে বলা হচ্ছে যে পদে থাকাকালীন দায় মুক্তি পান রাষ্ট্রপতি, আগে পরে নয়। অর্থাৎ যখন তিনি রাষ্ট্রপতি তখন তিনি দায়মুক্ত, কিন্তু আগে বা পরে না। এখন আগে কোনো অপরাধ করলে তিনি অভিযুক্ত হবেন, পরে যদি কোনো অপরাধ করেন তিনি অভিযুক্ত হবেন। তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন কিসের বিচার করবে, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। এতে বলা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি রয়েছে, কিন্তু যখন রাষ্ট্রপতি না, তখন কি হবে। এর মধ্যে খবর হচ্ছে রোববার অর্থাৎ আজকে তিনি বঙ্গভবন ছাড়বেন এবং চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন। তিনি হয়তো কিছুদিনের মধ্যে যাবেন, তার আগে গুলশানে তিনি বাসায় থাকবেন, তার আগের বাসা, সেই বাসা সংস্কার করা হচ্ছে, মেরামত করা হচ্ছে, এবং এখন সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি এক নিরাপত্তা পাবেন। সরকারের মনোভাবটা কি? সরকারের মনোভাব এখন পর্যন্ত অন্তত 2 জন মন্ত্রী বলেছেন যে তার আগের ভূমিকা যাই হোক না কেন, তিনি সাংবিধানিক সংকটের সময় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অর্থাৎ তিনি বিপদে ফেলেননি। কালকে সময় টেলিভিশনের একটা আলোচনায় সময় বলা হচ্ছিল, একজন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 পক্ষের কাছে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হয়েছে। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছে তার যোগ্যতা না থাকা সত্ত্বেও, কিন্তু তিনি সেই পূর্ণ আস্থা, বিশ্বাস সেটা রক্ষা করেনি। আবার তিনি বর্তমানে এই বিএনপি সরকারের সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার দুর্নীতি মামলাগুলো তিনি উৎসাহের সাথে সব সংগঠিত করেছেন, এবং তার কারণে খালেদা জিয়ার বিচার হয়েছে এবং সাজা ভোগ করেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যেই দুর্ভোগের মধ্যে পড়েছে তার জন্য দায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কারণ তিনি দুদকের কমিশনার ছিলেন, কমিশনার থাকা অবস্থায় তিনি বেগম খালেদা জিয়া সহ বিএনপির বিভিন্ন নেতাদের দুর্নীতি প্রতিবেদন দাখিল করা, তাদেরকে আসামি করার ব্যাপারে তার অতি উৎসাহ ছিল। সুতরাং তিনি বিএনপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন আগে, ফলে এখন তিনি বাটে পড়ে বাধ্য হয়ে, যেহেতু তিনি পালাতে পারেননি, তিনি বঙ্গভবনে আটকা পড়েছেন, সুতরাং তাকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তিনি বাধ্য হয়ে সংবিধানের প্রতি অনুগত থেকে তিনি সংবিধান রক্ষা করেছেন, কিন্তু তার ভেতরটা ছিল আসলে ভিন্ন রকম, তিনি স্বৈরাচারের দোষর। আমি মানে আলোচনার এক ফাঁকে বললাম যে হ্যাঁ, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন হেলিকপ্টারে করে, তখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মোহাম্মদ শাহাবুদ্দিন যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, তারও উচিত ছিল একটা হেলিকপ্টার কল করা এবং সেই হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া। আসলে কি তাই? সেটা হলেই কি অনুগত দেখানো হতো? হয়তো হইতো, কিন্তু সেই পালানোরও কি কোনো স্কোপ ছিল কিনা, সেই পরিবেশটা ছিল কিনা, সেটা এখন বলা খুব কঠিন। কারণ তখন পরিস্থিতি এমন যে সবকিছু কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনার দিকে। রাষ্ট্রপতি
বা বঙ্গভবনের দিকে তখন ছাত্র জনতার কোনো বিক্ষোভ ছিল না। সুতরাং তখন যদি তিনি হেলিকপ্টার কলও করতেন, সেই হেলিকপ্টার আসতো কিনা, সেনাবাহিনী বা বিমান বাহিনী সেই সাপোর্ট দিত কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তিনি অনুগত দেখাতে পারতেন যে তিনি শেখ হাসিনার যেহেতু তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়েছে, সুতরাং তার একটা মানে আনুগত্যের একটা তিনি প্রমাণ দেখাতে পারতেন, কিন্তু সেটা তিনি না করে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই প্রেক্ষিতে এখন আলোচনা যে তাহলে কেমন রাষ্ট্রপতি হওয়া উচিত। আমার আলোচনা ছিল যে অতীতের ইয়াজউদ্দিনও বিশ্বাস রাখেননি, বিএনপির অধ্যাপক ইয়াজউদ্দিন বিশ্বাস রাখেনি, ফলে কোনো সুশীল সমাজ, কোনো সুশীল প্রতিনিধি সেখানে নিয়োগ না দিয়ে একেবারে আজকে যেই খবরটা এসছে যে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। সুতরাং দলের ত্যাগী পরীক্ষিত কোনো নেতাকেই রাষ্ট্রপতি করা উচিত, অথবা এর বাইরে যদি কাউকে করতে হয় তাহলে আইরিন খান, যিনি জাতিসংঘের এখন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেরকম নারী একজনকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে সেটা নারী ক্ষমতায়নের জন্য এবং বর্তমানে যে ধর্মীয় রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে একটা ধাক্কা দেওয়া হবে যে একজন নারী বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা একটা ভালো উদাহরণ হতে পারে। নতুবা যদি কোনো ঝুঁকিমুক্ত থাকতে হয় তাহলে একেবারে দলের নিবেদিত প্রাণ কাউকে করা উচিত, যারা কখনো দলের বিপক্ষে অ্যাক্ট করবে না। সেই ক্ষেত্রে অতীতের উদাহরণ হিসেবে যেমন আব্দুল হামিদ বা জিল্লুর রহমান, তারা অনুগত থেকেছে, কিন্তু সেই তুলনায় মোহাম্মদ শাহাবুদ্দিন, যেহেতু তিনি দলের ত্যাগী কোনো বড় মাপের নেতা ছিল না, তিনি কিন্তু সংকটকালে আওয়ামী লীগকে সাপোর্ট করেননি। ফলে নানা আলোচনা এখনো এই সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে চলছে এবং এটা হয়তো আরো কিছুদিন চলতে থাকবে। পরে হয়তো একটি স্থিমিত যখন হয়ে যাবে, তখন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি গুলশানে বসবাস করছেন নাকি বিদেশে চলে গেলেন, এই পুরো আলোচনাগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে এবং সেটা নিয়ে আর কারোর কোনো আগ্রহ থাকবে না। দর্শক ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু। আজকের আমাদের যে ভিডিও টপিক ছিল ইতিমধ্যে সেটা কিন্তু আপনারা থাম্বনেল, টাইটেল এবং পুরো ভিডিও দেখে বুঝতে পারছেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যা শুরু হয়েছে বাংলাদেশে, আপনারা কিন্তু অলমোস্ট আন্দাজ করতে পারছেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কেন পদত্যাগ করছেন, এই বিষয়টা নিয়ে আপনারা কি মন্তব্য করতে চান, তা তিনি পদত্যাগ করার পেছনে কি উদ্দেশ্য ছিল, অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।